1200 কারিগরের 12 বছরের অক্লান্ত পরিশ্রমের এই ফল। এখানে প্রায় 100টার ওপর শিব মন্দির আছে ছোট ছোট, যে এইগুলো কিন্তু জৈন সাধুদের তপস্যা বা তাদের লুকিয়ে থাকা বা রক্ষার জন্য। এগুলো হচ্ছে ইগুয়ানা, যেগুলো ডিম সেদ্ধ শাক খেতে পছন্দ করে। ব্যাগের দেখা পাওয়া গেল, এই যে জলের মধ্যে বসে আছে, একদম গরমে পুরো রিলিফ হবে। যেই নদী কিন্তু ইতিহাসের নৃশংসতম যুদ্ধের সাক্ষী। হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুগণ, আবার একটা নতুন গল্প নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে আমাদের পুরীর লাস্ট অর্থাৎ 4th ডে। আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি ওটিডিসির পান্থনিবাস থেকে। আর আজকে আমরা যাব হচ্ছে পুরীর সাইট সিনের একটা অন্যতম ফেমাস প্যাকেজ, যেটা হচ্ছে কোনারক, ধবলগিরি, উদয়গিরি, লিঙ্গরাজ টেম্পলের যে ট্রিপটা হয়, তো সেই ট্রিপটাও আমরা করছি ওটিডিসির সাথে। এই দেখতে পাচ্ছ ওটিডিসির এই বড় বাসটা অলরেডি আমাদের প্রোভাইড করা হয়েছে আজকের এই জার্নিটা করার জন্য। আজকের এই ট্রিপটাতে আমাদের খরচ পড়ছে মাথা পিছু 535 টাকা। এছাড়াও অনেকগুলো জায়গা আছে তোমরা জানো যেখানে এন্ট্রি ফি আলাদা করে দিতে লাগে। বেশ কয়েকটা জায়গাতে কিন্তু এন্ট্রি ফি বেড়েছে আগের থেকে। তো কোথায় কোথায় বেড়েছে, কত টাকা এখন হয়েছে, আর আজকে আমরা সব মিলিয়ে কি দেখব, কতক্ষণ সময় লাগছে, যারা ওটিডিসির ট্রিপটা কখনো আগে করোনি তাদের একটা বেসিক একটা আইডিয়া আমাদের এই ভিডিওটা দেখলে হয়ে যাবে আশা করছি। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটা। এবার আমরা বাসে উঠবো। তো আমাদের সিট নম্বর আছে 23 আর 24, একটু পিছনের দিকে, যেহেতু বুকিংটা একটু লেট করে হয়েছে। তো চলো যাওয়া যাক। তো টাইমের ব্যাপারে কিন্তু বরাবরই ওটিডিসি একদম পাংচুয়াল, ঠিক ডট 6:30তেই কিন্তু বাসটা কিন্তু ছেড়েছে। এই ট্রিপটাও কিন্তু হচ্ছে এসি বাসেই, অতএব গরমেতেও কিন্তু কোনো চাপ নেই, আরামসে একদম বিন্দাসভাবে ট্রিপটা করা যাবে। हमारा गाड़ी आप लोगों को लेकर जाएगा 2 जिला के अंदर घुमाने के लिए। सबसे पहले आप लोगों को पुरी जिला के अंदर कुछ दर्शनीय स्थान है वो भी देखेंगे, भुवनेश्वर में भी दर्शनीय स्थान है वो भी देखेंगे। ঘড়িতে এখন 6:49 আর আমরা চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট, সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। উড়িষ্যার একজন বিখ্যাত স্যান্ড আর্টিস্ট হচ্ছেন এই সুদাম প্রধান। তার যে আর্ট, তার নিদর্শন আছে কিন্তু তার এই মিউজিয়ামে। তো আজকে আমরা এখানে দেখে নেব তার সৃষ্টি করা কিছু আর্ট, যেটা বালি দিয়ে তৈরি। তো এখানে যে স্যান্ড আর্টগুলো তোমরা দেখতে পেলে, এগুলো কিন্তু তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এইগুলো এইভাবে বালিতে তৈরি কোনো জিনিস কীভাবে এইভাবে আছে। অ্যাকচুয়ালি কী হয় যে নদীর বালি এবং সমুদ্রের বালি, দুই রকমের বালি মিক্স করে সেখানে জল স্প্রে করে আরও কিছু প্রসেস আছে, সেইভাবে করে এইগুলোকে কিন্তু এইভাবে দাঁড় করানো আছে, যেগুলো কিন্তু চট করে ভেঙে পড়ে না। তো এটাই হচ্ছে স্যান্ড আর্টিস্ট, ওনাদের এটাই হচ্ছে স্কিল। তো যাই হোক, তো এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগে 30 টাকা করে। আমাদের বাস ছেড়েছিল 6:30, মিনিট 20 মতো লাগলো। তো এই হলো মিউজিয়াম। তো তোমরাও এটা চাইলে দেখতে আসতে পারো। অ্যাকচুয়ালি যে পয়েন্টগুলো দেখানো হয়, টোটাল 9টা পয়েন্ট আছে এই ট্যুরটাতে দেখানো হয়। তোমাদের কাছে এটা অপশনাল থাকে, তোমরা চাইলে কোনো পয়েন্ট সবগুলো দেখতে পারো, অথবা কোনো পয়েন্ট তোমরা স্কিপ করে বাইরে থেকে দেখতে পারো, সেটা অসুবিধা নেই। যেটা দেখতে যাবে সেটার টিকিট দেবে, যেটা যাবে না সেটার জন্য টিকিট দেওয়ার দরকার নেই। আজকে আমাদের এই যে ট্রিপটা, এটার নাম হচ্ছে ওড়িশার গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর, অর্থাৎ ওড়িশার একটা স্বর্ণ ত্রিভুজ আমরা এটাতে কভার করব। যেখানে কোন কোন জায়গা থাকবে সেটা তোমাদের একবার বলে দিই। প্রথমেই তো আমরা দেখে নিলাম এই সুদাম স্যান্ড মিউজিয়াম, এরপর দেখবো আমরা রামাচণ্ডী টেম্পল, দেন দেখবো চন্দ্রভাগা বিচ, তারপর কোনার্ক। এবার তারপরে আমরা বাকি যা দেখবো সেগুলো হচ্ছে সবই ভুবনেশ্বরে, লাইক লিঙ্গরাজ টেম্পল, ধৌলি শান্তি স্তূপা, উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন জু, সেগুলো সবই কিন্তু ভুবনেশ্বরে। পাশেই দেখো এগুলো হচ্ছে সব কাজু গাছ। এই নদীটার নাম হচ্ছে ভার্গবী নদী, আর দূরে সমুদ্রও দেখা যাচ্ছে। এখন ঘড়িতে সময় সকাল 7:10 আর আমরা পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট ব্রেক। তো দাঁড়িয়েছে এই হোটেলটায়। তো এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো, ওই অ্যাজ ইফ, মানে বেশি কিছু ভারী কিছু খাবো না, ওই ধোসা অথবা ইডলি কিছু একটা খেয়ে নেবো। তো চলো।
ডাইনিং স্পেসটা দেখো, ডাইনিং স্পেসটাও বেশ বড়। চলে এসছে আমাদের ইডলি, বাট ইডলিগুলো সাইজগুলো দেখো, মানে একদম পুরো পাতলা। এমন জায়গাতে স্টকগুলো দেখ যেখানে কিন্তু কোনো অপশান, সেকেন্ড আর কোনো অপশান থাকে না, তো যা পাওয়া যায় সেটাই। চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড পয়েন্ট, মা রামচণ্ডী মন্দিরে। মনস্কামনা পূরণের জন্য এই গাছে এগুলো বেঁধে রেখেছে, গাছটা একদম পুরো ভরে গেছে। পুরো মন্দিরের ভেতরটা ঠিক এরকম, আর যেখানে বিগ্রহ আছে ওখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। রামাচণ্ডী মন্দিরের একদম পিছন দিক দিয়ে এসেই সিঁড়ি দিয়ে এই সামনেই কিন্তু হচ্ছে এই সুন্দর দৃশ্য। এখানটায় সামনেই নদী আছে, আর দূরে ওইদিকে কিন্তু সমুদ্রও দেখা যাচ্ছে। নদীতে বোটিং করারও অপশান আছে, এখানে অনেকগুলো বোট লাগানো রয়েছে। হ্যাঁ, ইভেন স্পিড বোটও আছে। বেশ সুন্দর জায়গাটা। বিকেলের সময়টা এখানে বসে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট। কি সুন্দর এখানে বসার জায়গা করা আছে, আর এখানে সামনেও বসার জায়গা আছে, নিচটা নামাও যায়, সিঁড়ি আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জায়গাটাও কিন্তু খুব ওয়েল মেনটেন, একদম পুরো বাঁধানো করেছে তাকে বলো। ঘড়িতে এখন সময় সকাল 8:15, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুরী থেকে 30 কিলোমিটার দূরে চন্দ্রভাগা বিচে। এই বিচটাও কিন্তু বেশ সুন্দর, তবে চন্দ্রভাগা কিন্তু আসলে কিন্তু এই বিচটার নাম নয়। চন্দ্রভাগা নামে একসময় একটা নদী ছিল, যেটা কোণারকের সূর্য মন্দিরের একদম গায়ে ছিল, কিন্তু পরবর্তীকালে সেই নদীটা শুকিয়ে যাওয়ার কারণে এখানকার যারা অধিবাসী তারা সেই নদীর নামটা মনে রাখার জন্য এই বিচটার নাম দিয়ে দিয়েছে চন্দ্রভাগা বিচ। পুরী আসলেই এত সমুদ্র দেখতে পাই, এত ঢেউ দেখে মনটা এত ভালো হয়ে যায়। তো 2 লাইন বলতে ইচ্ছা করছে, আমরা হলাম বাঙালি নেশা ঘোরাঘুরি, আমরা হলাম বাঙালি নেশা ঘোরাঘুরি, দূরে কোথাও যাব কেন যখন সামনেই আছে পুরী। এখানে দেখো এই গাড়িগুলো আছে, এগুলো তোমরা চড়তে পারো। এগুলোর দাম হচ্ছে একজন চড়লে 200 টাকা, আর দুজন চড়লে 300 টাকা। এখন ঘড়িতে সময় 8:40, আর আমরা আজকে চলে এসেছি আমাদের 4th পয়েন্ট, কোণার্কের সূর্য মন্দির। প্রথমেই দেখতে পাই এই যে সিংহ, তার নিচে হাতি, তার নিচে মানুষ। অর্থাৎ সিংহ হচ্ছে শক্তি বা শৌর্যের প্রতীক, হাতি হচ্ছে ধনসম্পত্তির প্রতীক, এবং এই শক্তি আর ধনসম্পত্তির চাপে মানুষ যে একদম নিচে পদতলে পড়ে থাকে, এটাই কিন্তু সেই রেপ্লিকাটা এখানে তুলে ধরা হয়েছে। কি সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কাজগুলো আছে এখানে, এগুলো কিন্তু সবই কিন্তু হচ্ছে স্যান্ডস্টোনের তৈরি। শুরুতেই এই জায়গাটা হচ্ছে কিন্তু নাট্যমঞ্চ, এবং তার পিছনেই কিন্তু হচ্ছে কোণারকের সূর্য মন্দির। কোণারকের এই সূর্য মন্দির 800 বছরের পুরনো মন্দির, কিন্তু এই মন্দিরে কিন্তু কোনো পুজো পাঠ কিন্তু হয় না। আর আমরা সবাই জানি যে কোণারকের মন্দির হচ্ছে সূর্য ভগবানের নামে অর্পিত এক মন্দির। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে পুরীর জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ মন্দির নাম, কিন্তু সূর্যদেবের মন্দির কোনো সূর্য মন্দির বা সেরকম নাম নয় কেন? কেন কোণার্ক নাম? এর পেছনে একটা রিজন আছে। কোণার্ক শব্দটাকে যদি আমরা দুভাগে যদি ভাগ করি, কোণ প্লাস অর্ক। কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল, আর অর্ক হচ্ছে সূর্য ভগবানের আর এক নাম, তাই সব মিলিয়ে কোণ আর্ক। সকালবেলা সানরাইজের সূর্যের প্রথম কিরণ কিন্তু এখানেই পড়ে সূর্য মন্দিরের ওপর। মন্দিরের স্ট্রাকচারটা সত্যি অসাধারণ। আমাদের এই ইন্ডিয়ার ইস্টার্ন সাইডে
এই মন্দিরের যে স্থাপত্যশৈলী, এই স্থাপত্যশৈলী সত্যি অবাক করে দেয় যে 800 বছর আগে বিনা ইঞ্জিনিয়ারিংয়ে এই এত সুন্দর যে কনস্ট্রাকশনটা সেটা কিভাবে সম্ভব হলো, তার কিন্তু কোনো বৈজ্ঞানিক কারণ আজও অবধি আমরা জানি না। এই সূর্য মন্দির ঘিরে আছে কিন্তু 24টা চাকা, যে 24টা চাকা হচ্ছে কিন্তু সূর্য ঘড়ি, যেটা কিন্তু সময়ের নির্দেশ করে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরটার রক্ষণাবেক্ষণ করছে, তাই জন্য অনেক জায়গায় দেখবে যেখানে দেওয়ালের ধারে ছোট ছোট মূর্তিগুলো ভেঙে গেছে সেগুলো বার করে এনে ওখানে কিন্তু প্লেন পাথর দিয়ে সেই জায়গাগুলো কিন্তু মেরামত করা হয়েছে। সামনেই এটা হচ্ছে সূর্যদেবের পত্নী ছায়ার মন্দির। তো শোনা যায় যে এই মন্দিরের ভাঙন তখনই শুরু হয়, এই মন্দিরের ঠিক মাথায় একটা ছিল মঙ্গল কলস, যার নিচে কিন্তু একটা খুব স্ট্রং ম্যাগনেট ছিল, যে ম্যাগনেটটা ব্রিটিশদের জাহাজের কিন্তু কম্পাসের দিকভ্রষ্ট করে দিত। সেই কারণেই ব্রিটিশরা কিন্তু ওই মঙ্গল কলস ভেঙে ম্যাগনেটটা কিন্তু নিজেদের কাছে নিয়ে চলে যায়, এবং তারপর থেকেই কিন্তু এই মন্দিরের ভাঙন শুরু, এবং পরবর্তীকালে এই মন্দিরের মুখে বালি দিয়ে মন্দিরের দ্বার চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এইটা দেখে আমি কিন্তু অবাক হয়ে গেছি। প্রথমে ভেবেছি স্ট্যাচু, তারপর দেখলাম না, হাত পা নড়ছে, মানে একদম এত ডিটেলিংয়ের সাথে নিখুঁতভাবে দাঁড়িয়ে আছে না, পুরো স্ট্যাচুর মতো, জাস্ট অসাম। এখন ঘড়িতে সময় 11টা, আর আমরা এসে পৌঁছেছি ভুবনেশ্বরের অন্যতম প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটা, প্রায় 1000 বছরের পুরনো লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরে ঢোকার আগেই এখানে আছে এই বিরাট পুষ্করিণীটা। এখানে প্রায় 100টার ওপর শিব মন্দির আছে ছোট ছোট, যেগুলো 1.5 মিটার মতো হাইট, কিন্তু এগুলোর কোনোটার মধ্যেই কিন্তু কোনো শিবলিঙ্গ নেই। আর এখানে মাতা পার্বতীর পুজো করা হয় শীতল ষষ্ঠীর দিনে। পুরো এই এলাকাটা জুড়ে প্রায় 108টা মতো শিব মন্দির আছে, তার মধ্যে কিন্তু সব থেকে বড় হচ্ছে কিন্তু এই লিঙ্গরাজ মন্দির। মন্দিরের সামনে এটা হচ্ছে প্রবেশদ্বার, একদম পুরীর মন্দিরের মতনই কিন্তু স্টাইলটা, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু এখানে কিন্তু কোনো মোবাইল, ক্যামেরা, ছাতা, জুতো কিছুই কিন্তু অ্যালাউড নয়। লিঙ্গরাজ মন্দিরের লিঙ্গরাজ নাম হওয়ার পেছনে কারণ হলো এখানে যে ভগবান শিব অধিষ্ঠান করছেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রাজা হচ্ছেন লিঙ্গরাজ, সেই জন্য নাম লিঙ্গরাজ মন্দির। গোটা ভুবনেশ্বরে অনেক শিব মন্দির থাকা সত্ত্বেও এই মন্দিরটাতে পার্টিকুলারলি বেশি ভিড় হয়, তার কারণ এখানে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু একই শালিগ্রাম শিলাতে পূজিত হন। মন্দিরের ভিতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউড না হলেও তোমাদের আমি এখন একটা জায়গা থেকে পুরো লিঙ্গরাজ মন্দিরের ভিতরের প্রেমাইসেসটা কেমন হয় সেটা চলো তোমাদের দেখাই। ঠিক মন্দিরের পাশ দিয়ে এসে এই জায়গায় এখানে একটা স্টেজ করা আছে, এখান দিয়ে উঠে আমি তোমাদের দেখাবো ভিউ পয়েন্টটা। দেখো এইখানে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুরো লিঙ্গরাজ মন্দিরের ভেতরের প্রেমাইসেসে যত মন্দির আছে সবগুলোকেই কিন্তু দর্শন করা যায়। আর এই সামনে এই যে বড় মন্দিরটা, এটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আমরা এসে পৌঁছালাম উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ে। তোমার ডান দিকে এই ওপরে এইদিকে হচ্ছে খণ্ডগিরি পাহাড়। তো খণ্ডগিরি পাহাড়ের ওপরে আছে একটা জৈন মন্দির, সেটা দিনের বেলা বন্ধই থাকে, বিকেলবেলায় সেটা খোলে। তো খণ্ডগিরি পাহাড়টায় আমরা যাচ্ছি না, আমরা যাব বাঁ পাশে উদয়গিরি পাহাড়ে। তো উদয়গিরি পাহাড়ের ওপরে উঠে আমরা খণ্ডগিরি পাহাড়টাও দেখতে পাবো, আর উদয়গিরি পাহাড়ে কি কি দেখা যায় সব তোমাদের দেখাবো। তো উদয়গিরি পাহাড়ের একদম টপে ওঠার জন্য এরকম সিঁড়ি করা আছে। এই সিঁড়িগুলো বেন্ড করে করে আমরা পাহাড়ের মাথায় উঠব। এই উদয়গিরিতে 21টা কেভ আছে, বিভিন্ন নামের গুম্ফা আছে, এবং সেই গুম্ফাতে পালি ভাষায় লেখা আছে, পালি ভাষায় অনেক লেখা আছে, অনেক ইনফরমেশান আছে।
যেগুলো তো আমরা তো জানি না পালি পড়তে, হোয়াট এভার। তো এক একটা গুম্ফার কিন্তু নাম আছে, যেমন সামনে এটা হচ্ছে গণেশ গুম্ফা। এই সামনেই দেখছো পাথরের এরকম সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। ওঠাটা একটু কষ্টকর এই গরমের মধ্যে, বাট যদি ওপরে একবার উঠতে পারো, ওপর থেকে কিন্তু বেশ ভালো একটা ভিউ আসে। তো আমরা পাহাড়ের একদম মাথায় পৌঁছে গেছি। উপর থেকে ভিউটা হচ্ছে জাস্ট এরকম, পুরো শহরের ভিউটা পাওয়া যাচ্ছে। উদয়গিরি পাহাড়ের ওপর উঠেই দূরে অপর প্রান্তে থাকা খণ্ডগিরি পাহাড়ের ওপর যে জৈন মন্দিরটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ভালোভাবে। এখানে একসময় এই দুটো পাহাড়ের মাঝখান থেকে পাথর কেটে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির সহ অনেক শিব মন্দির, ইভেন কোনারকের সূর্য মন্দিরও কিন্তু এখানকার স্যান্ডস্টোন দিয়েই তৈরি হয়েছে। তো সেই পাহাড় কাটার ফলে দুপাশে দুটো পাহাড় ভাগ হয়ে গেছে আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। দূরে কিন্তু ভুবনেশ্বর এয়ারপোর্ট, সেটাও কিন্তু রানওয়েটা দেখা যাচ্ছে। উদয়গিরি পাহাড়ে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 21টা গুম্ফা আছে। এইগুলো কিন্তু জৈন সাধুদের তপস্যা বা তাদের লুকিয়ে থাকা বা রক্ষার জন্য কিন্তু রাজা খারবেলা এটা বানিয়েছিলেন। পরবর্তীকালে 19th সেঞ্চুরিতে একজন ব্রিটিশ সাহেব আলেকজান্ডার কানিংহাম, তিনি কিন্তু এই অ্যানশিয়েন্ট গুম্ফাগুলো কিন্তু খুঁজে বের করে সেগুলোর আবিষ্কার করেন। তো উদয়গিরিতে যতগুলো গুম্ফা আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই হাতি গুম্ফা। এই গুম্ফাগুলোর মাধ্যমে আমরা 4 রকমের রিলিজিয়ান একটা টাচ দেখতে পাই, সেটা হচ্ছে বৈষ্ণব, শাক্ত, শৈব এবং জৈন। এই 4 ধরনের ধর্মীয় সংস্কৃতিরই কিন্তু টাচ এখানে এই কেভগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। সামনে এটা রয়েছে সর্প গুম্ফা। উদয়গিরির সিঁড়ি দিয়ে উঠেই প্রথম হাতি গুম্ফা। তো হাতি গুম্ফার সামনে থেকে বাঁদিকের এই সিঁড়িগুলো দিয়ে উঠলেই এখানে দেখতে পাওয়া যায় ব্যাঘ্র গুম্ফা। দেখো, এটা একদম পুরো মনে হচ্ছে বাঘের মুখ হাঁ করে আছে। এই পাহাড়ে চড়ার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই পরে এই স্টেপসগুলো বানিয়ে দেওয়া হয়েছে, সেই জন্যই উঠতে সুবিধা হচ্ছে। নইলে অ্যানশিয়েন্ট টাইমসের মতো কিন্তু পাহাড়ে ওঠা কিন্তু খুব বেশ মুশকিলের ব্যাপার ছিল। এখানে আরও একটা গুম্ফা রয়েছে, জম্বেশ্বর গুম্ফা। এই পাশে আরও 3-4টে গুম্ফা রয়েছে। একবার দেখো গুম্ফাগুলোর ভেতরে যদি যাই, বাইরে এক রকমের টেম্পারেচার, যেই মাত্র গুম্ফার মধ্যে ঢুকলাম একদম ঠান্ডা পুরো। দেখো এই ভিতরগুলো, প্রাচীনকালে এইসব জায়গাতেই সাধুরা বসে তপস্যা করতেন। উদয়গিরি খণ্ডগিরি আসতে গেলে বাস কিন্তু তোমাদের কিন্তু একদম পুরো স্পটের মুখ অবধি আসবে না। এই যে সামনে যেখানে ব্যারিকেড দেখছো, এই ব্যারিকেড অবধি বাস আসবে, তারপর পুরোই পেছনে, আমার পেছনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরে কিন্তু প্রায় 5 মিনিট মতো তোমাদের কিন্তু হেঁটে যেতে হবে। তো ঘড়ির কাঁটা এখন 2:10, আমরা এসে পৌঁছালাম নন্দনকানন। নন্দনকাননের এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 50 রুপিস আর বাচ্চাদের জন্য 10 টাকা করে। তো আমরা যেহেতু একদম পুরো লাঞ্চ টাইমে এসে পৌঁছালাম, তো আমাদেরকে গাইড বললো হচ্ছে সবার প্রথমে আগে লাঞ্চটা সেরে নিতে। লাঞ্চ করে নিয়ে একটা অ্যাসেম্বলি পয়েন্ট আছে, সেখানে সবাই ওয়েট করবে, দেন আমাদের বাকি যে নন্দনকানন ঘোরাটা সেটা স্টার্ট হবে। এখানে একটা ভালো জিনিস দেখলাম, যাদের কাছে ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, তারা সেটা যদি এখানে নিয়ে ঢুকতে চায় তাহলে কিন্তু 50 টাকা দিয়ে একটা বোতলের গায়ে ট্যাগ লাগাতে হবে। তুমি বোতল এসে দেখাবে ট্যাগ, তোমাকে 50 টাকা ফেরত দেওয়া হবে। এই গেটটা দিয়ে আমরা টিকিটটা দেখিয়ে ঢুকবো। নন্দনকানন ঢোকার আগে বাইরে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, বাট নন্দনকাননের এন্ট্রি হওয়ার পরে এর ভেতরে ওটিডিসির নিজস্ব ক্যান্টিন আছে, সেখানে খেতে পারো। আমরাও সেখানেই যাচ্ছি খেতে। তো চলো তোমাদের দেখাবো ওখানে কী কী পাওয়া যাচ্ছে, কেমন কি প্রাইসিং, কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন, সব কিছু তোমাদেরকে দেখাবো। এই সামনে এটা হলো ওটিডিসির ক্যান্টিনটা। তো চলো আমরা ভেতরে এবার ঢুকবো।
তো এখানে প্রাইস লিস্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। ভেজ থালি স্টার্ট হচ্ছে 140, এগ থালি 160, ফিশ থালি 180। তো আমরা একটা এগ থালি আর একটা ফিশ থালি নিলাম। তো আমাদের খাবার চলে এসছে। দেখো এগ থালিতে কী কী দিয়েছে, ভাত, আচার, আলু ভাজা, পাঁপড়, ডাল, দুটো ডিম আর পায়েস। আর ফিশ থালিতে দিয়েছে ভাত, আচার, পাঁপড়, একটা ভাজি, ডাল, এক পিস মাছ আর পায়েস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে এখানে প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ালিটি সেরকম নয়। ওর ডিমটা যাও বা ভালো ছিল, আমার মাছটা আমার সেরকম একদম ভালো লাগেনি। মনে হয় মাছটা বহুতবার রিফ্রাই করা, আর মধ্যে সর্ষে দিয়ে করেছে, অতিরিক্ত কিরকম তেতো মতো হয়ে গেছে। নন্দনকাননের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে টাইগার সাফারি, বিয়ার সাফারি যেগুলো থাকে। তো এই সাফারিটার জন্য হচ্ছে এখানে এখন টিকিট প্রাইস হয়েছে প্রেজেন্টলি 180 টাকা করে, ঠিক আছে। তাহলে তোমাদের হচ্ছে অ্যাডাল্টদের জন্য 50 টাকা এন্ট্রি ফি প্লাস 180 টাকা সাফারি, মানে 230 টাকা। আর ছোটোদের জন্য মানে 4 বছরের ঊর্ধ্বে বাট 14 বছরের নিচে হলে 10 টাকা এন্ট্রি ফি আর 180 টাকা সাফারি, অর্থাৎ 190 টাকা কিন্তু এখানে খরচ হবে। এই পাখিটা শুধু দেখো, ঠোঁটখানাই যা বিরাট, মোটামুটি একটা ঠোঁট কিন্তু তোমার মাথার উপর যদি না দেয় পুরো ড্রিল হয়ে যাবে। কিন্তু তোমার কি হবে বুঝতে পারছো? সব পাখিগুলো সাদা রঙের ডিম দেয়, এটা সবুজ রঙের ডিম দেয়। এটা অস্ট্রেলিয়ার দিয়ে কালেকশন হয়েছে, অস্ট্রেলিয়ার। আমরা এখন এই ব্যাটারি চালিত এই গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। তো এই গাড়িটা করে কিন্তু হচ্ছে এই পুরো জুয়ের ভেতরটা কিন্তু হেঁটে দেখা তো সম্ভব নয়, এই গাড়িটা করে কিন্তু আমরা এক্সপ্লোর করবো। এক একটা পয়েন্টে আমাদের নিয়ে যাবে, সেই পয়েন্টে আমরা দেখবো, যা যা দেখার আছে দেখে তারপর আবার নেক্সট পয়েন্টের জন্য যাব। যারা হচ্ছে আলাদা করে মানে কোনো প্যাকেজে না, যারা আলাদা করে আমি দেখতে আসছি সেক্ষেত্রে কিন্তু এই গাড়ির বুকিং চার্জেস হচ্ছে 80 টাকা। প্রথম গাড়িটা আমাদের খানিক দূর এসে এরকম একটা জায়গাতে একটা স্টপে নামিয়ে দিল। তো আমাদের হচ্ছে পুরো গ্রুপের আরও যারা আছে তারা আসবে, তাদের সাথে গাইড আসবে, দেন আমরা কোথায় দেখতে যাব, কি দেখতে যাব সেটা আমরা নেক্সট ফলো করব। নন্দনকানন জু হচ্ছে কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট জু, যেখানে কিন্তু এই হোয়াইট টাইগার সাফারিটা হয়। একমাত্র এখানেই কিন্তু এই হোয়াইট টাইগার সাফারিটা হয়। পুরো জুটা প্রায় 1100 একর জায়গার ওপর এবং 8.5 কিলোমিটার হচ্ছে কিন্তু এর লেন্থ, যেটা কিন্তু একদিনেতে তো পসিবলই নয় পুরোটা কমপ্লিট করা। এই যে আমাদের সেকেন্ড গ্রুপ চলে এসছে। এখানে যে দুটো জলহস্তি আছে, একটা হচ্ছে অরুণ, একটা হচ্ছে বরুণ, দুজনেই কিন্তু সারাদিনের মধ্যে 12 ঘন্টায় এরকমভাবে থাকে আর দিনে 30-60 কিলো খাবার খায়। এই সামনেই হচ্ছে রেপটাইল পার্ক। এই যে ডাইনোসরটা, এটাকে সেই ছোটোবেলা থেকে কিন্তু দেখে আসছি, তাই না? সেই বাচ্চাবেলায় যখন 3 বছর বয়সে প্রথম পুরী এসেছিলাম নন্দনকানন ঘুরতে, তখন থেকে দেখছি ডাইনোসরটা আছে। ডাইনোসরকে কিন্তু একদম রং টং করে একদম চাকচাক করে রেখেছে। এগুলো হচ্ছে ইগুয়ানা, যেগুলো ডিম সেদ্ধ আর শাক খেতে পছন্দ করে। রেপটাইল পার্কের মধ্যে কিন্তু প্রচুর সাপ, কচ্ছপ, গিরগিটি, কুমির অনেক কিছু আছে। সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তোমরা নিজেরা যখন আসবে তখন নিজেরাই কিন্তু দেখতে পারবে এবং পুরোটা এক্সপ্লোর করতে পারবে। এবার নন্দনকাননের মূল আকর্ষণ সাফারি। এবার আমরা সেই সাফারিটা করতে যাব, তাহলে চলো এক্সপ্লোর করা যায়। তো আমরা সাফারি বাসে উঠে পড়লাম। এই গরমের জন্য কিন্তু জু ডিপার্টমেন্ট একটা ভালো ব্যবস্থা করছে, এসি বাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে সবাইকে, যাতে একটু রিলিফ পাওয়া যায়। তো সবার প্রথমে আমরা ঢুকছি টাইগার সাফারিতে। টাইগার দেখা পাওয়া গেল, এই যে জলের মধ্যে বসে আছে, একদম গরমে পুরো রিলিফ হবে। প্রথমেই বাঘের দেখাটা পাওয়া গেল। এবার যাচ্ছি সিংহের সাফারি করতে। সেই দূরে আছে গাছের কোনায় বসে আছে, গরমের মধ্যে ওরাই বা কি করবে, দুটো সিংহ বসে আছে। এবার যাচ্ছি ভাল্লুকের সাফারি করতে। সেই দূরে গেটের সামনে মানে জলের ঝর্ণার মতো ব্যবস্থা করেছে, ওইখানে বসে আরাম করছে। ওখানেই দুটো রয়েছে, একটা ভেতরে একটা বাইরে। ওই যে বেরিয়েছে।
এইখানে কতগুলো হরিণ একসাথে সবাই খাওয়া দাওয়া করছে, এখানে অনেকগুলো হরিণ। কি বিরাট বড় সিং। পুরো এরিয়াটা কিন্তু এত সুন্দর, এই ব্যাটারির গাড়িগুলো করে ঘুরতেও কিন্তু বেশ মজা লাগবে। ওই যে সেই দূরে রয়েছে, বাপরে এই অস্ট্রিচের এক একটা ডিমের ওজন হচ্ছে 1.5 থেকে 2 কিলো। তো আমাদের নন্দনকানন ঘোরা তো শেষ হয়ে গেল, বাট এখানে একটাই কথা বলার, হ্যাঁ ওটিডিসির সাথে ট্রিপ করলে একটা জিনিস থাকে কি কোনো হেডেক থাকে না, আর গাইড পাওয়া যায় বাসের মধ্যেই, গাইড সব কিছু বলে দেয় সব জায়গা সম্বন্ধে, আলাদা করে সেই সব জায়গায় গিয়ে আর কোনো গাইড ভাড়া করার কোনো প্রয়োজন পড়ে না, আর কোনো জায়গায় এন্ট্রি ফি কাটারও কোনো হেডেক থাকে না, ওরাই সব ব্যবস্থা করে দেয়। ট্রিপে যদি প্যাসেঞ্জারের সংখ্যা যদি বেশি হয়ে যায়, যেহেতু আজকে আমাদের বড় বাস দিয়েছে, প্যাসেঞ্জারের সংখ্যা বেশি হয়ে গেলে কিন্তু মানে ম্যানেজমেন্ট করা মুশকিল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখলাম আজকে, এর আগের বারে আমরা নন্দনকানন ট্রিপ করেছিলাম, তখন কিন্তু বেশ অনেক ভালোভাবে অনেক কিছু দেখতে পেয়েছিলাম। এবারে কিন্তু যেমন শেষের দিকে সাফারি করার পরে কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু জাস্ট বাইরের থেকে দেখিয়ে ছেড়ে দিয়েছে, সেটা কিন্তু ইনডেপথে গিয়ে আমরা ডিটেলস ভালোভাবে দেখতে পাইনি। এটা তোমরা মাথায় রেখো যে তোমরা ওটিডিসির সাথে ট্রিপ তো অবশ্যই করতেই পারো, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখো যে এই প্রবলেমগুলোও কিন্তু হতে পারে, যে পরে যাতে কোনো আফসোস না থাকে যে না এর চাইতে অন্যরকমভাবে কিছু করলে বা প্রাইভেটে গেলে আমার ভালো হতো বা এত কিছু। তো সেই জন্য আমি একটা অনেস্ট ফিডব্যাক তোমাদের দিয়ে দিলাম। তো এখন বাজে ঘড়িতে 5:30, আর আমরা দেখব আমাদের আজকের লাস্ট পয়েন্ট ধৌলি স্তূপ। তো সেটার জন্য যেহেতু পাহাড়ের ওপর, ধৌলি পাহাড়ের ওপর উঠতে হয়, আমাদের বড় বাস তো উঠবে না, সেই জন্য আমাদের এই ছোট যে ট্রাভেলার আছে সেই ট্রাভেলার অ্যারেঞ্জ করা হয়েছে, সেই ট্রাভেলারে করে এখন আমরা পাহাড়ের ওপর উঠবো। আমরা চলে এলাম ফাইনালি আজকে আমাদের লাস্ট পয়েন্ট ধৌলি শান্তি স্তূপার সামনে। তো চলো এবার এটা আমরা উপরে উঠে দেখি কি আছে। তো দূরে এই পাশে দেখা যাচ্ছে হচ্ছে দয়া নদী, যেই নদী কিন্তু ইতিহাসের নৃশংসতম যুদ্ধের সাক্ষী। কলিঙ্গ যুদ্ধে সম্রাট অশোকের আক্রমণে যখন কলিঙ্গের প্রায় 1 লক্ষ সৈন্যের প্রাণত্যাগ হয়েছিল, তখন এই নদীর জল কিন্তু রক্তের লাল বর্ণ ধারণ করেছিল। যেই রক্তপাত দেখে চণ্ডাশোক অশোক তার তরবারি ছেড়ে দিয়ে চিরকালের জন্য শান্তির প্রতীক অশোক তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তির ধর্ম গ্রহণ করেছিলেন। তারই এই যে কর্মকাণ্ড, সেটাকেই মাথায় রেখে 1972 সালে জাপানের বুদ্ধ সংঘ আর কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ এই দুটো ইনস্টিটিউট মিলে এই ধৌলি শান্তি স্তূপটা কিন্তু এখানে বানিয়েছিল। তো এই ধৌলি শান্তি স্তূপের চারদিকে কিন্তু ভগবান বুদ্ধের 4 রকম মূর্তি আছে এখানে। ঠিক ধৌলি শান্তি স্তূপ থেকে নিচে নেমেই এই ডান পাশ দিয়ে একটা সুন্দর মন্দির আছে, চল সেটা তোমাদের দেখাবো। ধৌলি শান্তি স্তূপের পেছনের দিক দিয়ে এসে এই একটা সুন্দর মন্দির কিন্তু দেখতে পাওয়া যায়। এটা কিন্তু ওটিডিসি থেকে ওরা বলে না, কিন্তু আমরা এটা জানতে পারলাম এখান থেকে, লোকাল লোকের থেকে। তো পাশ দিয়ে এসে দেখো এই খুব সুন্দর একটা মন্দির কিন্তু আছে, এখানে তোমরা এসে কিন্তু দর্শন করতে পারো। ধৌলি দেখে সেদিনকার মতো আমাদের যাত্রা শেষ হলো। সারাদিন সবার সাথে ঘুরে বেশ মজা আর কিছু ভালো মুহূর্তকে মনের ফ্রেমবন্দি করে আমরা ফিরে এলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটু কষ্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার কোনো গল্পে। টিল দেন টাটা।